বিরতি নিয়ে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। অতিরিক্ত যাত্রী চাপে টিকিট কেটেও ট্রেনে চড়তে পারছেন না অনেকে। মহাসড়কে গাড়ির চাপ। শেষ সময়ে জমে উঠেছে পশু বেচাকেনা। সক্রিয় হচ্ছে প্রতারক চক্র। চায়ের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে লুটে নিচ্ছে ব্যবসায়ীদের সর্বস্ব। ঘুমের ট্যাবলেট দিয়ে তারা আপনার অজ্ঞান করেও যে আপনার ব্যবসায়ীদের টাকা পয়সা নিয়ে নেয়। এমন একজনকে আমরা ইতিমধ্যে আগে থেকেই ইনফরমেশন ভিত্তিতে আমরা ধরে ফেলেছি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ আজ। পশু কোরবানি করবেন হাজিরা। পবিত্র কাবা ঘরে হবে বিদায়ী তাওয়াফ। বিএনপিতে নতুন নেতৃত্ব। ভাইস চেয়ারম্যান সহ দলের ৪৫টি পদের পরিবর্তন। সরকার পতনের আন্দোলনকে জোরালো করতে এই উদ্যোগ বলছেন নেতারা। এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হচ্ছে না ঢাকা মহানগরের থানা ও ওয়ার্ড কমিটি। বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগ নেতাকর্মীদের। দর্শক স্বাগত সংবাদ সকালে। সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। কাল পবিত্র ঈদ উল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে নগরবাসী। শেষ সময়ে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট কেটেও ট্রেনে চড়তে পারছেন না অনেকে। আর বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। নিয়াজ মোর্শেদ ও শাহাদাত নিশাদের সহায়তায় মাজহারুল ইসলামের রিপোর্ট। সোমবার দেশে উদযাপন হবে পবিত্র ঈদ উল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে মানুষ। এতে বাস, ট্রেন ও লঞ্চে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখন উপচে পড়া ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সুযোগ বুঝে টিকিট কালোবাজারির অভিযোগ করেন যাত্রীরা। 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছি, মোটামুটি 1-1.5 ঘন্টার উপরে আর কি। আউটে টিকিট বিক্রি করে তো ওনারা, এটা হলো সমস্যা। ওনাদের সিস্টেমটা ভালো না। অনেক ভালো লাগছে, একটু কষ্ট করে হলো টিকিটটা পেয়েছি, এখন ভালো লাগছে। ভাড়া আমাদের তো নির্ধারিত ভাড়া 320 টাকা, আমরা অতিরিক্ত ভাড়া নেই না। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন কালোবাজারির সুযোগ নেই। ভোগান্তি কমাতে চেষ্টা করছেন তারা। কালোবাজারির কোনো প্রশ্নই আসে না, কোনো সুযোগই নেই এর ট্রান্সপোর্টে। আমরা কন্টিনিউ 2 জন ডিউটি করতেছি কাউন্টারে। এটা আসলে যারা টিকিট পান নাই তাদেরই স্বার্থের কথা। এদিকে ঘরে ফিরতে কমলাপুরেও ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সন্ধ্যার পর থেকে বেশিরভাগ ট্রেন বিলম্বে পৌঁছায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। অতিরিক্ত যাত্রী চাপ থাকায় টিকিট কেটেও ট্রেনে চড়তে পারেননি অনেকে। আবার অনেককে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠতে দেখা গেছে। ট্রেন এখন আসে নাই, কখন আসবে বলতে পারতেছি না, উপর থেকে জানাইও নাই আমাদের। 8টা বাজে এখনো ট্রেন ঢোকে নাই, ছাড়বে কখন তাও জানি না। যদি সঠিক সময়ে ছাড়ে তাহলে আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য অনেক ভালো হবে। আর সন্ধ্যার পর থেকে যাত্রী চাপ বাড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। তবে সবার মাঝে ছিল বাড়ি ফেরার উচ্ছ্বাস। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর রাজধানীর পশুর হাট। হাটে বড় আকারের গরুর চাহিদা কিছুটা কম হলেও মাঝারি ও ছোট গরু বিক্রি হচ্ছে বেশি। তবে খাদ্যের দাম ও আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে এবার বড় গরুতে লোকসানের আশঙ্কায় ব্যাপারীরা। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আমার ফিরে আইছি, আরো 5 বাড়া দিন বুঝপান না গেলাম গা। আপনি 70 নিছেন আর আমি 5000 কমাই দিলাম। 70,000 টাকা নিন, আমি দিলাম। ক্রেতা বিক্রেতার এ দর কষাকষি রাজধানীর তেজগাঁও গরুর হাটে। তবে সহজেই হিসাব মিলছে না কারোরই। দাম তো এখনো ছাড়তেছে না পাইকাররা। জায়গাটা আমি বেশ চাই, কিন্তু করা দাম করে 1.5 লাখ আগায় না জায়গা। হাটে তুলনামূলক ছোট গরুর চাহিদা বেশি, তাই বড় গরুর ব্যাপারীদের কথায় হতাশার ছাপ। আমরা চাইতেছি কিন্তু আমরা সেরকম আমার মন মতো হইতেছে না। আমার খাতিরে ধরেন যে গরুটা 5 আশা করেছিলাম, 4.5 দাম উঠেছিল, কিন্তু এখন বলতেছে 4। আমাদের এক্সপেকটেশন ছিল যে গরুটা হয়তো 5 লাখ বা 5.5 লাখ বিক্রি হবে। এখন 3 লাখ, 3.5 লাখ, 4 লাখের বেশি দাম হচ্ছে না। ক্রেতা বিক্রেতা এবং গরুর নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়ার কথা জানান ইজারাদাররা। আমাদের ভলেন্টিয়ার আছে মাঠে পর্যাপ্ত পরিমাণ। কোনো রকম আমরা বারবার মাইকে অ্যানাউন্স করি কারো দেওয়া কোনো খাবার জন্য ওনারা না খায় এই দিকে। এবং পুলিশ বাহিনীর পক্ষ থেকে ওনারা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে সারাক্ষণ পর্যবেক্ষণ করতেছে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে সবচেয়ে পুরা সিসি ক্যামেরার দ্বারা ওনারা এটা পর্যবেক্ষণ করতেছে। রাজধানীর সবচেয়ে বড় গরুর হাট গাবতলীতেও বড় গরুর চাহিদা তুলনামূলক কম বলে জানান ব্যাপারীরা। ফলে লোকসান আশঙ্কা করছেন তারা। যে খরচ হয় তাতে গরুতে লস হবে, অর্ধেক লস হবে। দাম নেই, বড় গরুর কোনো দাম নেই, কাস্টমার নেই। বড় গরুর কাস্টমার খুবই কম। যে 2-1 জন আসতেছে তাও
সেরকম কথা বলে না। আর ক্রেতারা বলছেন সময় থাকায় এখনো গরু ছাড়ছেন না ব্যাপারীরা। গরু আছে যথেষ্ট, ছাগলও আছে যথেষ্ট, কিন্তু দাম অনেক বেশি। ছাগল, দুম্বা সহ নানা ধরনের কোরবানিযোগ্য পশু উঠেছে গাবতলী হাটে। ঈদের আগে সব বিক্রি হবে বলে আশা করছেন ব্যাপারীরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঈদকে সামনে রেখে সক্রিয় হতে শুরু করেছে কয়েকটি প্রতারক চক্র। চায়ের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে লুটে নিচ্ছেন ব্যবসায়ীদের সর্বস্ব। এরই মধ্যে এসব চক্রের সদস্যদের গ্রেফতার সহ ব্যবস্থা নিতে শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে একদিকে যেমন জমে উঠেছে বেচাকেনা, অন্যদিকে সক্রিয় হতে শুরু করেছে প্রতারক চক্রের সদস্যরা। নানা কৌশলে ব্যাপারীদের সঙ্গে প্রতারণা করছে তারা। এক্ষেত্রে তাদের টার্গেট নগদ টাকা লুটে নেওয়া। এ নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন রমনা জোনের ডিসি। চায়ের সাথে তারা কিছু ঘুমের ট্যাবলেট দিয়ে তারা আপনার অজ্ঞান করেও যে আপনার ব্যবসায়ীদের টাকা পয়সা নিয়ে নেয়। এমন একজনকে আমরা ইতিমধ্যে আগে থেকেই ইনফরমেশন ভিত্তিতে আমরা ধরে ফেলেছি এবং সে স্বীকার করেছে তার কাছ থেকে আমরা কিছু ল্যাপটিক বা ওই যে ঘুমের যে ওষুধগুলি এবং চায়ের যেগুলিতে চা বিক্রি করে এগুলো আমরা জব্দ করেছি। এছাড়াও বড় টাকার বান্ডেলের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে ছোট টাকার নোট। এতে নিজের অজান্তেই বড় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। টাকা নিয়েছে, হয়তো ব্যবসায়ী যিনি অসতর্ক ছিলেন ওনাকে ছেঁড়া বা অন্য টাকার কম টাকার একটি বান্ডেল ধরে দিয়ে আসল টাকা ওনাকে দেওয়া হয়নি বলে উনি অভিযোগ করেছেন। এখন উনি ফর্মালি অভিযোগ করলে আমরা বিষয়টি মামলা নিয়ে আমরা এটা তদন্ত করব। অভিনব এইসব প্রতারক চক্রের সদস্যদের ধরতে রাজধানীর বিভিন্ন হাটে কাজ করছে পুলিশ ও র্যাব সদস্যরা। বসানো হয়েছে পুলিশ কন্ট্রোল রুম ও নিরাপত্তা চৌকি। এক্ষেত্রে নগদ টাকা লেনদেনের সময় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আজ পশু কোরবানি করবেন হাজিরা। পবিত্র কাবা ঘরে করবেন বিদায়ী তাওয়াফ। টানা দুদিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এর আগে বাংলাদেশ সময় শনিবার বিকেল 3:15টায় শুরু হয় হজের খুতবা, যা চলে প্রায় আধা ঘন্টা। বাংলা সহ প্রায় 50টি ভাষায় এটি অনুবাদ করে শোনানো হয়। এবারের হজে মক্কার অদূরে আরাফাতের প্রান্তরে সমবেত হন প্রায় 20 লাখ ধর্মপ্রাণ মুসল্লি। তাদের উদ্দেশ্যে হজের খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহির বিন আহমদ। খুতবায় মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা সহ নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। এবছর মুসল্লিদের সুবিধার্থে রাখা হয়েছে পানির ব্যবস্থা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে সৌদি সরকার। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। ঈদুল আজহার নামাজ আদায়ে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। নিরাপত্তা নিশ্চিতে রাখা হয়েছে 2 প্লাটুন বিজিবি সহ 4 স্তরের নিরাপত্তা। আন্দোলনে ব্যর্থতার চোরাবালি থেকে বেরিয়ে আসতে সাংগঠনিক সংস্কার শুরু করেছে বিএনপি। এবার কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে আনা হলো রদবদল। ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব সহ দলের 45টি পদে নতুন করে দায়িত্ব পেয়েছেন দলের নেতারা। নেতাদের দাবি, সরকারের দমন পীড়নকে মোকাবেলা করেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবেন তারা। সাইফুর রিপনের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার পতনের এক দফা আন্দোলনের ব্যর্থতায় বিএনপির দায়িত্বপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ অনেক নেতার ভূমিকা নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। আন্দোলনের ফসল ঘরে তুলতে ফের প্রস্তুতি নিতে ভেতর বাহির সব দিক থেকেই দাবি উঠছিল দল পুনর্গঠনের। এমন প্রেক্ষাপটে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে দলটির ৪৫ নেতাকে নতুন পদে পদায়ন দিয়েছে বিএনপির হাইকমান্ড, যার মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান 1 জন, উপদেষ্টা পদে 11, যুগ্ম মহাসচিব 3, সাংগঠনিক সম্পাদক 4, সম্পাদক 3, সহ সাংগঠনিক সম্পাদক 9 ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে 14 জন। সামনের আন্দোলন সংগ্রামে আরো জোরালো ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা।
আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করব যাতে আমাদের উপকল্পিত দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি এবং দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট যেন আমরা সফল হতে পারি। যুগ্ম মহাসচিব থেকে উপদেষ্টার দায়িত্ব পাওয়া ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অভিযোগ, হাইকমান্ড দেশব্যাপী দলের নেতাকর্মীদের মূল্যায়ন করতে চাইলেও সরকারের বাধায় তা সম্ভব হচ্ছে না। কেন্দ্র সম্মান করতে হবে, জেলা পর্যায়ে সম্মান করতে হবে, থানা পর্যায়ে সম্মান করতে হবে, সেগুলো বিভিন্ন কারণ করা হচ্ছে না। সব জায়গায় সরকার বাধা দিচ্ছে বা পুলিশ বাধা দিচ্ছে এবং এসব কারণে সরকার আসলে তো এদের দল হিসাবে বিএনপির বিরুদ্ধে আছে। তারা দেশের জন্য সরকার দেশ পরিচালিত তত সময় নষ্ট করে, তার থেকে সময় নষ্ট করে বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি করতে। সরকার পতনের আন্দোলনকে এগিয়ে নিতে নতুন নেতৃত্ব জোরালো ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা তার। এখন তো ক্ষেত্র প্রস্তুত আছে, জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান আছে। শুধু আমি আশা করি নতুন নেত্রী যারা আছেন বা আগে যারা আছেন অভিজ্ঞ নেতৃত্ব সব মিলে একত্রে কাজ করলে এই সরকারকে যে কোনো সময় আমরা ওই সরকার যদি জনসমর্থন নাই, মূল ভিত্তি নেই, সরকারের যে সময় বিদায় দিতে পারবো। দলের কেন্দ্রীয় পর্যায়ে রদবদল ছাড়াও মহানগর সহ দেশব্যাপী বিভিন্ন ইউনিট কমিটি ও সহযোগী অঙ্গ সংগঠন পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপির হাইকমান্ড। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঈদ এবং আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হচ্ছে না ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা ও ওয়ার্ড কমিটি। উত্তর আওয়ামী লীগ কমিটি জমা দিলেও এখনও কালক্ষেপণ করছে দক্ষিণ আওয়ামী লীগ। রয়েছে বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগও। দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন ক্রস চেক করে বিতর্কিতদের বাদ দিয়েই ঘোষণা করা হবে কমিটি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় 2019 সালের 30 নভেম্বর। ওই দিন উভয় শাখার সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় 2022 সালের নভেম্বরে, কিন্তু এখনো চলছে সেই মেয়াদ উত্তীর্ণ কমিটি। কেন্দ্র থেকে বারবার তাগিদ দেওয়ার পরেও অজানা কারণে হচ্ছে না থানা ও ওয়ার্ড কমিটি। 2 ইউনিটের বিরুদ্ধে রয়েছে কমিটি বাণিজ্যের ব্যাপক অভিযোগ। বিতর্কিতদের পদ দেওয়া হচ্ছে কমিটিতে, এমন অভিযোগও রয়েছে। উত্তর আওয়ামী লীগ কমিটি জমা দিলেও এখনো জমা দেয়নি দক্ষিণের তালিকা। 2 ইউনিটের নেতারা বলছেন বিতর্কিত কেউ থাকলে বাদ যাবে। যদি আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ 71 জন ফেরেশতা আমাকে একটু হাওলাত দেন, আমি তাদের দিয়ে একটা কমিটি করব। তারপরে কমিটি করে যদি পাবলিশ করি, হয়তো আপনারাই একদিন পরে পত্রিকায় লিখবেন বা বিভিন্নভাবে বলবেন যে এর মধ্যে 10 জন শয়তান আছে। তো আসলে এটাই হয়, এর কোনো দিনই কোনোটা বিতর্কের ঊর্ধ্বে যায় না। তবে আমরা অনেক সচেতনভাবেই এবার কমিটি জমা দিয়েছি যাতে বিতর্কিতরা না আসে। আমরা প্রাণপণ চেষ্টা করব ভালো জনপ্রিয় ত্যাগী নেতাদের রাখার জন্য। আর যেহেতু এই কমিটিটা আমাদের সাধারণ সম্পাদকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে, উনিও এখানে অনেক যাচাই বাছাই করার সুযোগ পাবে। কাজে ওইখানে ফাইনালি যাচাই বাছাই হওয়ার পরে এই কমিটি অনুমোদন হবে। এদিকে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম 2 ইউনিটের কমিটি দিতে দীর্ঘসূত্রিত কথা স্বীকার করে বলেন প্রতিষ্ঠাবার্ষিকীর পরেই হবে থানা ওয়ার্ড কমিটি। উত্তরের কমিটি ইতিমধ্যেই আমাদের পার্টি জেনারেল সেক্রেটারির কাছে মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি উত্তরের তারা কমিটি জমা দিয়েছে এবং জেনারেল সেক্রেটারি সে সিঙ্গাপুর যাওয়ার আগে বলে গিয়েছে যে এটা আসলে 23 তারিখ পর্যন্ত আমাদের যেহেতু কর্মব্যস্ততা বেশি, সেই কারণে 23 তারিখের আগে আর এটাতে হাত দেবে না। 23 তারিখের পরে এগুলো মাননীয় নেত্রীর সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত দেবেন। দক্ষিণের এখন পর্যন্ত তারা কমিটি এখন পর্যন্ত ফরমেশন পুরোপুরি পারে না, হয়তো 80% তারা একমত হয়ে একটা অবস্থা দাঁড়াইছে। কমিটি জমা হলেও ক্রস চেক করেই অনুমোদন হবে থানা ওয়ার্ড কমিটি। বিতর্কিত কেউ আসবে না কমিটিতে, সাফ জানান দায়িত্বপ্রাপ্ত এই নেতা। প্রথম থেকেই আসলে আমাদের এই সম্মেলনের যেদিন সম্মেলন হয় কমিটি সেদিনই আসলে দেওয়ার যে বিধান আমাদের গণতন্ত্র থাকে, সেই কারণে যেহেতু একটা গ্যাপ হয়েছে এবং যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে এই জটিলতাটা হয়েছে। কমিটি অনুমোদন যেহেতু এখনো হয় নাই, অতএব এই ধরনের অভিযুক্ত কিছু ব্যক্তির নাম যদি এসেও থাকে সেটা চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত তো অনুমোদন হয়েছে এটা বলা যাবে না। অতএব বিতর্কিত যদি থাকে নিশ্চয়ই কমিটি ডিক্লারেশনের আগে এই বিষয়গুলা খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখলে যদি কারো বিরুদ্ধে এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে তাকে অবশ্যই বাদ দেওয়া হবে। 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে 2 ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।
দর্শক, কাল পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পানে ছুটছেন মানুষ। ঈদ যাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। মাহমুদ, আপনি তো কমলাপুরে রয়েছেন। শিডিউল মেনে কি ট্রেন ছেড়ে যাচ্ছে? কি বলছেন যাত্রীরা? তারা কোনো ভোগান্তির শিকার হচ্ছে কিনা, কি তথ্য রয়েছে? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে ঘরমুখে মানুষের যে চাপ সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আজকে শেষ দিন, আজকে আগামীকালকে পবিত্র ঈদুল আজহা পালিত হবে সারা দেশে। সেই উপলক্ষে কিন্তু সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে ব্যাপক দেখা যাচ্ছে। আমরা সকাল থেকে যেগুলো দেখেছি যে যেসব ট্রেন ছেড়ে গিয়েছে সেগুলো কিন্তু অনেকটা সময় মতোই ছেড়ে গেছে, 2-4 মিনিট কিছুটা দেরি হয়েছে। এর বাইরে কিন্তু সেরকম শিডিউলে বড় ধরনের পরিবর্তন আমরা দেখি। এবং আজকে একটু পরে অর্থাৎ 7:30টার দিকে তিস্তা এক্সপ্রেস যেটি বুড়িমারির দিকে যাবে সেটি কিন্তু কিছুক্ষণ পরে ছেড়ে যাবে এবং সেটিও কিন্তু ইতিমধ্যে প্ল্যাটফর্মে এসেছে এবং মানুষ কিন্তু সেটিতে উঠছে এবং তাদের নিজের আসন গ্রহণ করছেন। এবং গত কয়েকদিনে আমরা যেটি দেখেছি যে এবার ঈদের যে ঈদ যাত্রা সেটি কিন্তু অনেকটাই নির্বিঘ্নে হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু ঠিক সময় মতোই আসলে যেতে পেরেছে। সবগুলো ট্রেনে আসলে সময় মতো ছেড়ে গিয়েছে, যদিও কয়েকটি ট্রেন 2-3 ঘন্টা কিছুটা দেরিতে ছেড়ে গিয়েছে। এর বাইরে কিন্তু সেরকম শিডিউল বিপর্যয়ের মতো যেসব ঘটনা সেগুলো কিন্তু ঘটেনি। আপনি জানেন যে এবার ঈদের সম্পূর্ণ টিকিট কিন্তু অনলাইনে বিক্রি করা হয়েছে, যেটি গতবারও করা হয়েছিল। তারই ধারাবাহিকতা কিন্তু এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে। এবং আজকে আমরা দেখছিলাম যে 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু কঠোরভাবে পালন করা হচ্ছে এবং টিকিট চেকিং করে 2 স্তরে 3 স্তরে টিকিট চেকিং করে কিন্তু আসলে যাত্রীদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বাইরের দিকে কিছুটা মানুষের ভিড় রয়েছে, তবে ভিতরের দিকে সেরকম কিন্তু ভোগান্তি আসলে নেই বললে চলে। এবং আমরা জানি যে এবার টিকিট যার ভ্রমণ তার সেরকম একটা স্লোগান নিয়ে আসলে রেলওয়ে কর্তৃপক্ষ এবার শুরু থেকে আসলে কঠোর পদক্ষেপ নিয়েছে। সেই প্রেক্ষাপটে কিন্তু এবার টিকিট ছাড়া কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং প্ল্যাটফর্মের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাইরেই তাদেরকে দেওয়া হচ্ছে। এবং স্ট্যান্ডিং টিকিট যে 25% দেওয়ার কথা সেটি কিন্তু দেওয়া হচ্ছে। সেই কথাই কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন এবং আমরা রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তারা যেটি বলছেন যে এবার ট্রেনে আসলে আগামী যে কয়েক ঘন্টা রয়েছে সেখানেও কোনো ধরনের শিডিউল বিপর্যয় হবে না বলেই তারা আশা করছেন। তো লাবণী, এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সত্যি পরিস্থিতি। ধন্যবাদ মাহমুদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আজ ঈদ যাত্রার একদমই শেষ দিন, কাল পবিত্র ঈদুল আজহা। কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান। ঈদুল আজহার নামাজ আদায় প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবার এই ঈদগাহ ময়দানে 3 লাখের বেশি মুসল্লি আদায় করবেন ঈদের নামাজ। সেই লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতে রাখা হয়েছে 2 প্লাটুন বিজিবি সহ 4 স্তরের নিরাপত্তা। সহকর্মী টিটু দাসের তথ্যচিত্রে টুম্পা ফ্রোজের ডেস্ক রিপোর্ট। 12 ভূঁইয়াদের অন্যতম প্রতাপশালী ইশাখার 16তম বংশধর দেওয়ান মান্নান দাদ খাঁ 1950 সালে শোলাকিয়া ঈদগাহটি ওয়াকফ করেন। তারও 200 বছর আগে থেকে শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ আছে ওই ওয়াকফ দলিলে। 1828 সালে ঈদুল ফিতরের বড় জামাতে এ মাঠে প্রথম 1,25,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় শোয়ালাখিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। তারপর থেকে প্রতি বছর শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু করোনা মহামারীতে 2 বছর ঈদের জামাত না হলেও গত ঈদুল ফিতরে এ ঈদগাহে নামাজ আদায় করেন প্রায় 3.5 লাখ মুসল্লি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ঈদুল আজহার সব প্রস্তুতি। সকাল 10টায় শুরু হবে ঈদের জামাত। লাখো মুসল্লির সাথে নামাজ আদায় করতে পারবেন বলে আনন্দিত স্থানীয়রা। যেহেতু বেশি মানুষের সমাগম, সেই হিসেবে আমরা এখানে আমরা আশা করি যে আমাদের নামাজটা কবুল হবে। প্রতি বছর সারা দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন, সেটা একটা বিরাট অন্য ধরনের ভালো লাগার অনুভূতি। নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করবে পুলিশ, র্যাব ও বিজিবি। নামাজ আদায় করেন তারা যাতে এখানে এসে আবার নির্বিঘ্নে নিরাপদে তার বাড়ি ফিরতে পারেন, সেই প্ল্যান আমাদের রয়েছে। বাইনোকুলার দিয়ে আমাদের অস্ত্র থেকে চারপাশ দেখা হবে, স্নাইপার এক্সপার্ট তাদেরকে ব্যবহার করে আমরা সার্বিক নিরাপত্তায় মাঠের আশপাশের নিরাপত্তা নিশ্চিত করব। মুসল্লিদের জন্য প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের জন্য স্পেশাল 2টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে, কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে, আর ফায়ার সার্ভিসের লোকজন এখানে কাজ করবে। 2টা ট্রেন, বিশেষ ট্রেন আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসবে। এবার ১৯৭তম ঈদ জামাতের ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান খান। নিউজ ডেস্ক, দেশ টিভি। কয়েক বছর ধরেই ভাঙছে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় যমুনা নদী। ভয়াবহ ভাঙনে সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। তাই ঈদ এলেও আনন্দ আসে না যমুনা তীরের এসব মানুষের মাঝে। তাদের অভিযোগ, পাচ্ছেন না কোনো সরকারি সহযোগিতাও। সহকর্মী সাইমুদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। যমুনা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে এভাবেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে কয়েক হাজার পরিবার। সারা দেশ যখন ঈদের খুশিতে মাতোয়ারা, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ। একসময় বাড়ি ঘর, ফসলি জমি সব থাকলেও আজ তারা নিঃস্ব। ঈদের আনন্দ ছুঁতে পারছে না তাদের। এই যে কুরবানির একটা ঈদ আসতেছে, মানুষ উৎসাহ আনন্দ করতেছে, আমরা কিছুই পারতেছি না। মানুষের মুখের তোর হা করে টাকা লাগে। নদীতে ভাঙ্গে গেছে, এই যে এক বাসতলা ও গাছতলা। ঈদ করবো আমরা কেবা করি, ঈদ নেই আমাদের। নদী ভাঙ্গে, মোটা ভাঙ্গে এসে আমার ঈদ মিদ নাই কি। তারা এমনিতেও পাননি সরকারি কিংবা এনজিও থেকে কোনো সুযোগ সুবিধা, আর ঈদেও তাদের কাছে পৌঁছায় না কোনো উপহার। সহযোগিতার পাশাপাশি তাদের দাবি ভাঙন রোধে প্রকল্পের কাজ শিগগিরই শেষ করার। ভাঙ্গে হরতে আসি এইটাই, তাছাড়া এখন তো কোনো মেম্বার চেয়ারম্যান একটা কাঠ পর্যন্ত আমাদের দেয় নাই। আশ্বাস দেয় যে নেতা কর্ম কোনো কিছুই করতেছে না। সরকারের আমরা কিছু পাই নাই। আর নদীর কাজটা করা খুব দ্রুত দরকার। নদীর কাজটা যদি করলো নি আমরা বাঁচলাম নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন, চাহিদাপত্র পেলে করা হবে সহযোগিতা। আজাদপুরের যে বিষয়টা আপনারা বললেন, নদী ভাঙ্গন হয়েছে, সেই নদী ভাঙ্গনের ফলে যদি কোনো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এটা পদক্ষেপ গ্রহণ করবে। তবে আমাদের ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ বা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমাদের কাছে চাহিদা আসতে হবে। চাহিদার প্রেক্ষিতে আমরা সেখানে বরাদ্দ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চলমান প্রকল্পের কাজ শেষ হলে নতুন করে আর ভাঙন দেখা দেবে না বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। চ্যানেলের ঠিক উল্টা পাশে জরুরি ভিত্তিতে আমাদের 900 মিটার ড্রেজিং কাজ অতি সম্প্রতি শেষ হয়েছে। এই ড্রেজিংয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে মূল ব্যাংকে পানির চাপ কমে পানি বিকল্প পথে যেতে পারে এবং পাড়ের উপরে চাপ কমে। নদী ভাঙন বন্ধ হলে আবারও ঈদের আনন্দ ফিরে পেতে পারে ভাঙন কবলিতরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের সংবাদ সকালে আরো থাকছে। নামিবিয়াকে হারিয়ে সুপার 8-এর আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড। বাটলারদের চোখ এখন অস্ট্রেলিয়া স্কটল্যান্ড ম্যাচে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে পৈতৃক সূত্রে নিয়োগ পাওয়া অস্থায়ী পিয়ন মোহাম্মদ উল্লাহ এখন আঙুল ফুলে কলা গাছ। দালালি আর জবরদখল করে বনে গেছেন কোটিপতি, গড়েছেন কোটি কোটি টাকার অঢেল সম্পদ। তার দস্যুবৃত্তির বিচার চেয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল। শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অস্থায়ী অফিস সহায়ক মোহাম্মদুল্লাহ, বেতন পান 10,161 টাকা। তার বাবা ইউসুফ মোল্লাও ছিলেন এই কলেজেরই পিয়ন। সেই সুবাদেই চাকরি পান মোহাম্মদুল্লাহ। সেই মোহাম্মদুল্লাহ যখন এমন আলিশান বাড়ি বানাচ্ছেন, তখন সবারই চোখ ছানা ভরা। কিভাবে সম্ভব এমন সম্পদের মালিক বনে যাওয়া? তারই অনুসন্ধানে নেমে বেরিয়ে আসে পেছনের রহস্য। জানা যায় নড়াইল শহরের ভাওয়াখালীতে 4 শতক জমির উপর এই 3তলা আলিশান বাড়ি ছাড়াও নামে বেনামে অডেল সম্পত্তির মালিক পিয়ন মোহাম্মদুল্লাহ। হাল রেকর্ডে তার নামে রয়েছে কুড়িগ্রাম মৌজার জাতীয় মহাসড়ক ও রূপগঞ্জ বাজারের সরকারি খাস খতিয়ানের জমি সহ ব্যক্তি নামীয় প্রায় 2 একর জমি। এছাড়া অভিযোগ রয়েছে জবরদখল করেছেন 15টি দাগে 3 একরের বেশি সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি। তার জবরদখলের কবলে পড়া একজন ধোপাখোলা এলাকার নাসিমা বেগম। তার অভিযোগ মোহাম্মদুল্লাহ তার বাড়ি দখল করে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এভাবে দস্যুবৃত্তি করে অন্যের অসংখ্য জমি দখল করার অভিযোগ তার বিরুদ্ধে।
দেখতে তো পারতেছেন যে বাড়িঘরের কি অবস্থা করে দিল। তা নভেম্বর 7 তারিখ থেকে সে বাড়িঘর ভাঙা শুরু করলো। তাই শুনে আমার শাশুড়ি ঢাকা থেকে শ্বশুরকে অসুস্থ অবস্থায় ফেলাইয়ে এখানে চলে আসে। এখানে এসে থাকা শুরু করে। তার গায়ের উপর দিয়ে সে দিনের বেলায় রাত্রির অন্ধকারে বেকু দিয়ে বাড়িঘরে ভাঙে তছনছ করে দিছে। তবে এসব অভিযোগ অস্বীকার করলেও জানিয়েছেন চাকরির পাশাপাশি জমি কেনার ব্যবসা করে গড়েছেন এসব সম্পদ। আমার কাগজ আছে, আমি তো অবৈধ কোনো কিছু না। আমার যদি কেউ বলতে পারে যে ভাই তুমি অবৈধ কোনো কিছু, আমি একটা অবৈধ যদি কোনো জিনিস দেখাতে পারে যে বিচার হয় আমি মেনে নেব। কলেজের যাওয়ার আগে আমি কলেজ টাইমের আগে আমি অনেক জায়গাতে দৌড়ে মনে করেন যে একটু জমি একজনের কাছে গেলাম, একজন তো বিক্রি করে দিলাম। অনেক মানুষ কয় ভাই আমি জমি বিক্রি করবো, আমার একটু বিক্রি করে দাও। আমি কিন্তু এগুলো বিক্রি করে দিচ্ছি, অনেকের জমি বহুত জমি বিক্রি করে দিচ্ছি। পিয়ন থেকে কোটিপতি মোহাম্মদুল্লাহর জবরদখল ও দুর্নীতির বিচার চেয়েছেন সচেতন মহল। একজন পিয়ন নাম মাত্র, তার ভোয়াখালীতে আমরা দেখেছি যে আলিশান বাড়ি উঠেছে। এই রকমের বিষয়টি নিয়ে যারা দুর্নীতি দমন কমিশন রয়েছেন তারাও এটাকে তদন্ত করে দেখতে পারেন। তবে মোহাম্মদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্ত চলার অজুহাতে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার দেবাশিস অধিকারী। নিউজ ডেস্ক, দেশ টিভি। পর্যটন সমৃদ্ধ মৌলভীবাজারে চাষের পাশাপাশি আনারসের খ্যাতিও রয়েছে দেশ জুড়ে। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এই আনারস। এবার বাম্পার ফলন হয়েছে আনারসের, কিন্তু হিমাগার না থাকায় সংরক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। সহকর্মী সালে এলাহি কুচির তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের প্রধান অর্থকরী ফসল চা হলেও অপার সম্ভাবনাময় ফসল হিসেবে আনারসের ব্যাপক উৎপাদন বেড়েছে। মাটি ও আবহাওয়া আনারস চাষের উপযোগী হওয়ায় জেলার 7টি উপজেলার পাহাড়ি টিলায় বাণিজ্যিকভাবে চাষ হয়েছে হ্যানিকুইন, জার্কি ও জলডুবি সহ বিভিন্ন প্রজাতির আনারসের। জেলার হাটবাজারগুলো এখন আনারসের মিষ্টি গন্ধে মাতোয়ারা, কিন্তু শঙ্কা প্রকাশ করে বাগান মালিক ও চাষিরা বলছেন সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে তাদের ফসল। ডেলি 3 থেকে 4,000 আনারস কাটি, বাজার নিলে দাম পায় না। আনারস এমন একটা ফল যা পাকার একসাথে পাইকা যায়, পাকার পরে মনে করেন আমরা কাইটা নিয়ে 2-1 দিন রাখার মতন না, এটা পচা জায়গা। আনারস সব একলগে পাকি গেছে, পাকি যাওয়ার কারণে আনারসের দাম কমে গেছে। এটা হিমাগর থাকতো, এলা সংরক্ষণ করে রাখা হইলে আমরা সারা বছর আনারসগুলো খাইতে পারতাম। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও জেলায় প্রক্রিয়াজাত শিল্প কোল্ড স্টোরেজ না থাকায় প্রতি বছর লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে বাগান মালিকদের। আনারস এক মনের জিনিস, এটা ফসার জিনিস। যদি একদিন কাটি না 12 দিন নষ্ট হয়ে যায়। বাজার সিন্ডিকেট, বাইরা পাইকার আয় না। যে আনারস আমরা প্রথমে বেচি 50-60 টাকা, এই আনারসটা এখন বিক্রি হয়েছে 20 টাকা। আমরা এখানে আনারস রাখার মতন কোনো হিমাগার নাই, এটা জুস ফ্যাক্টরি নাই, যার কারণে আমরা বাজারও কিছু মানুষের কাছে অসহায় হইয়া পড়েছি। আনারস দ্রুত পচে যায়, যে কারণে স্থানীয়ভাবে হিমাগার না থাকায় চাষিদের লোকসান গুনতে হচ্ছে। তাই কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য দাবি করেছেন এই কৃষি কর্মকর্তা। আনারস সংরক্ষণের অভাবে অনেক আনারস নষ্ট হয়ে থাকে, তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আনারসের জন্য সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য দাবি জানিয়েছি। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর জেলার প্রায় 1215 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 20,570 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে সবাই যখন গ্রামে, তখন জীবিকার প্রয়োজনে কেউ কেউ রয়ে যান এই শহরে। অন্যের টাকা পাহারা দিতেই এটিএম বুথের নিরাপত্তা কর্মীদের এই জীবন সংগ্রাম। রাত জেগে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তাদের। দর্শক আরো জানাচ্ছেন এনআই নাহিদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এ আনন্দের অন্যতম অংশীদার পরিবারের সদস্যরা। তবে এ সুযোগ অনেকেরই আসে না। নগরের অন্যান্যরা যখন গ্রামে ছুটে যান, তখনও এ শহরে থাকতে হয় বিভিন্ন পেশাজীবীদের। তাদের অন্যতম এটিএম বুথের নিরাপত্তা কর্মী। আপনার অর্থের পাহারা দিতেই তাদের ঈদটা কাটে এই বুথের পাশেই। ফাঁকা ঢাকায় এটিএম বুথের নিরাপত্তা কর্মীদের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করতে হয়। এমনকি প্রায় ঈদেই খুন হন নিরাপত্তা কর্মী।
এবার ঈদেও গ্রামে যাওয়া হবে না বুথের নিরাপত্তা কর্মী বরিশালের লোকমান ও সিরাজগঞ্জের সোবাহানের। পাওয়া যাবে না পরিবারের সান্নিধ্য। ছুটি পাই না এই সময় আর কি খারাপ লাগে যে ঈদের সময় বাড়ি যাইতে পারতেছি না, মন মানসিকতা তখন একটু খারাপই হয়। সারা বছর পরে একটা ঈদ আসে, ঈদের সময় আমরা বাড়িতে যাই, বাড়িতে সবাইকে আত্মীয় পরিজন নিয়ে সবাইকে একসাথে ঈদ কাটাই। কিন্তু আমাদের অভাবের সংসার, অভাবের জন্যতে আমরা এখন চাকরি করি। অন্যের গচ্ছিত অর্থের নিরাপত্তা নিশ্চিতে তারা অতন্দ্র প্রহরী। এবার ঈদের ছুটি পাই নাই, ইনশাল্লাহ সুস্থ থাকলে সবাই ভালো থাকলে আবার দেখা হবে, ছুটিতে যাব, সবার সাথে দেখা হবে, মা বাবার সাথে দেখা হবে, তখন আনন্দ করবো ইনশাল্লাহ। বাড়িতে মা আছে, বাবা সিলেট চাকরি করে, ঈদে আসবে, বাড়ি আসবে, দেহা সাক্ষাৎ হবে না, বাড়ি যেয়ে দেহা সাক্ষাৎ হবে না। ছুটি নাই, এইটাই হলো বড় বিষয়। এখানেই মানে বাড়ি যাওয়া হইতেছে না, ছুটি থাকলে নিশ্চয়ই বাড়ি যাওয়া হইতো। নিরাপত্তা কর্মীদের এমন আত্মত্যাগে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন গ্রাহকরা। পেশাগত দায়িত্ব পালন করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, এটাই কাজের ধর্ম অনুযায়ী তাদেরকে করতে হচ্ছে। তবে তাদের জন্য আমার অনেক কৃতজ্ঞতা রইল। তাদের পরিবার পরিজনদের কাছে যেতে পারলে অবশ্যই ভালো লাগতো তাদের, কিন্তু তারা আমাদের অর্থের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে আছেন। রাত দিন 24 ঘন্টা তারা ডিউটি পালন করতেছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, তারা দেশ ও দশের সেবা করে যাচ্ছে নিরলসভাবে। তারা পরিবার পরিজনকে বিসর্জন দিয়ে আসলে এইখানে তারা এত কষ্টের সহিত তারা হচ্ছে যে সবাইকে রেখে ডিউটি করতেছে, এটাই আসলে অনেক। পরিবার পরিজনহীন এই ঈদ উদযাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।